আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি। সন্দেহ নাই যে ব্যাপারটা বড়ই শোচনীয়। কে কল্পনা করিতে পারিত ৩২ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবনযাপন করিবার পর গণপতি শেষ পর্যন্ত এমন একটা ভয়ানক ব্যাপারে জড়াইয়া পড়িবে। শিক্ষিত সদ্বংশের ছেলে, কথায় ব্যবহারে ভদ্র নিরীহ, জীবনে ধরিতে গেলে একরকম সব দিক দিয়ে সুখী, সে কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়িল। লোকে একেবারে বনিয়া গেল। চরিত্রবান সংযত প্রকৃতির ভদ্রলোকের মুখোশ পরিয়া কিভাবে সকলকে এতদিন খুনিটা ঠকাইয়া আসিয়াছিল। কি সাংঘাতিক মানুষ! জগতে এমন মানুষও থাকে। গণপতিকে পুলিশে ধরিবার পর ভীত বিব্রত ও লজ্জায় দুঃখে আত্মরা আত্মীয় স্বজনের চেয়ে পরিচিত ও অর্ধপরিচিত অনাত্মীয় মানুষগুলির উত্তেজনায় যেন মনে লাগিল প্রখরতর। বিচারের দিন আদালতে ভিড় যে জমিতে লাগিল বলিবার নয়। টিকিট কিনিয়া রঙ্গমঞ্চে মিথ্যা নাটকের অভিনয় দেখার চেয়ে আদালতে নারীঘটিত খুনির মোকদ্দমার বিচার দেখা যে কত বেশি মুখরোচক সে শুধু তারাই জানে। রোজ খবরের কাগজে আগের দিনের আইন আদালতের কার্যকলাপের বিবরণ পড়াই যাদের কৌতূহল মেটে না, বেলা 10টায় খাওয়া দাওয়া সারিয়া উকিল মোক্তারের মতো যারা আদালতে ছুটিয়া যায়। বাড়িতেই গণপতির 3 জন উকিল। তার বাবা রাজেন্দ্রনাথ এককালে মস্ত উকিল ছিলেন। মাসে একসময় তিনি 10,000 টাকা উপার্জন করিয়াছেন। এখন 70 বছর বয়সে আর কোর্টে যান না। বড় ছেলে পশুপতি বছর 12 প্র্যাকটিস করিতেছে। বাপের মতো না হোক, নামডাক তারও মন্দ নয়। গণপতির ছোট ভাই মহিপতি উকিল, তবে আনকোরা নতুন। গণপতির পক্ষ সমর্থনের জন্য অনেকগুলি নাম করা আইনজ্ঞ মানুষ একত্রিত হইলেন, যে তাতেও মামলার গুরুতর রকম বাড়িয়া গেল। তবে গণপতিকে শেষ পর্যন্ত বাঁচানো চলিবে কিনা সে বিষয়ে ভরসা করিবার সাহস এদের রহিল কম। মুশকিল হইল এই যে মামলাটা একেবারে জটিল নয়। মামলা যত জটিল হয়, আইনের বড় বড় মাথাওয়ালা লোক মামলাকে জটিলতর করিয়া খুশি মতো মীমাংসার দিকে ঠেলিয়া দেবার সুযোগ পান তত বেশি। সহজ সরল ঘটনা। বাহির হইতে শিকল তোলা ছিল, আর স্বয়ং পুলিশ গিয়া খুলিয়াছিল সে শিকল। ভেতরে ছিল মাত্র রক্তমাখা মৃতদেহটা, আর ভয়ে আতপাগলা গণপতি। গোটা 2 টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে দ্বিতীয় কোনো প্রাণী ছিল না। মশা অবশ্য মানুষ মারে, মানুষ যত মানুষ মারে তার চেয়েও ঢের ঢের বেশি। তবু কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলেরা একবার ভাবিয়াও দেখিলেন না। তারা শুধু প্রমাণ করিবার চেষ্টা করিতে লাগিলেন যে মৃতদেহটা আগে থেকেই ঘরের মধ্যে ছিল। পরে গণপতিকে ফাঁকি দিয়া ঘরে ঢুকাইয়া বাহির হইতে শিকল তুলিয়া দেয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন, এই কথা বলিয়া গণপতিকে ফাঁকি দিয়াছিল একটি লোক, যার বয়স ছিল প্রায় 40। পরনে ছিল কোচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করে ডার্বি শু, গোপদাড়ি কামানো, চোখে পুরো কাচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে নাকি অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো। কলেজের প্রফেসর হইলেই মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতিকে এই কথা জিজ্ঞাসা করা হইলে সে জবাব দিতে পারে নাই। বোকার মতো হাঁ করিয়া বিচারকের দিকে চাহিয়াছিল। এই লোকটি ছাড়া আরও 3 জন লোককে গণপতি দেখিতে পাইয়াছিল বাড়ির সরু লম্বা বারান্দাটার শেষে।
তিনতলার সিঁড়ির নিচে অন্ধকারে কারা দাঁড়াইয়া ছিল। অন্ধকারে দাঁড়াইয়া থাকিলে গণপতি তাদের দেখিতে পাইল কেমন করিয়া। বিচারক এই কথা জিজ্ঞাসা করিলে গণপতি এতক্ষণ বোকার মতো চুপ করিয়া থাকিয়া এমন জবাব দিয়াছিল যে বিচারক সন্ধিদগ্ধ চোখে তার দিকে তাকাইয়াছিলেন। গণপতি যে কৈফিয়ত দিল সেটা যে একেবারে অসম্ভব তা বলা সম্ভব নয়। অমন কত মজার ব্যাপার এই মজার জগতে ঘটিয়া থাকে, কিন্তু দুঃখের বিষয় ৮-১০ জন দেশ প্রসিদ্ধ উকিল ব্যারিস্টারের চেষ্টাতেও এটা ভালো মতো প্রমাণ করা গেল না। গণপতির ফাঁসির হুকুম হইয়া গেল। ফাঁসি। বিচারক হুকুমটা দিলেন ইংরাজিতে। বাংলায় যে মোটামুটি চুম্বক এই যে গলায় দড়ির ফাঁস পরাইয়া গণপতিকে যথাবিধি ঝুলাইয়া দেয়া হইবে যতক্ষণ না সে মরে। তবে হুকুমটা যদি গণপতির পছন্দ না হয়, সে ইচ্ছা করলে আপিল করিতে পারে। বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি চোখ দুটি কাঁদিতে কাঁদিতে প্রায় অন্ধ হইয়া গেল। গণপতির বোনেরা ও বৌদিরা যে কান্নার রোল তুলিল, সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন তাতে বিষণ্ণ হইয়া আসিল। গণপতির বউ রমার এত ঘন ঘন মূর্ছা যাইতে লাগিল যে তার যে গাল দুটি লজ্জা না পাইলেও সারাক্ষণ গোলাপের মতো আরক্ত দেখাইত, একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবর্ণ হইয়া রহিল। গণপতির বিধবা পিসি ঠাকুর ঘরে এত জোরে মাথা খুঁড়িলেন যে ফাটা কপালের রক্তে চোখের জল তাহার খানিক ধুইয়া গেল। যথাসময়ে করা হইল আপিল। অনেক চেষ্টা ও অর্থব্যয়ের দ্বারা গণপতির পক্ষে আরও কয়েকটি সাক্ষী ও প্রমাণও সংগ্রহ করা হইল। তার ফলে সন্দেহের সুযোগে গণপতি পাইল মুক্তি। যে লোকটিকে খুন করার জন্য গণপতির ফাঁসির হুকুম হইয়াছিল, তাহাকে কে বা কাহারা খুন করিয়াছে, পুলিশ তারই খোঁজ করিতে লাগিল। বাড়ি ফিরিবার অধিকার জুটিল অপরাহ্নে। আকাশ ভরিয়া তখন মেঘ করিয়াছে। অপরাহ্নে খুব ঘটা করিয়া মেঘ করিলে মনে হয় বই কি যে এ আর কিছুই নয়, রাত্রেই বাড়াবাড়ি। গণপতির কান্না আসিতেছিল, আনন্দে নয়, শ্রান্তিতে নয়, বিগলিত মানসিক ভাব প্রবণতার জন্য নয়, সম্পূর্ণ অকারণে একটা চিন্তাহীন স্তব্ধ অন্য মানসিকতায়। বন্ধুবান্ধবের হাত এড়াইয়া সে পশুপতির সঙ্গে ব্যারিস্টার মিস্টার দের মোটরে উঠিয়া বসিল। মোটরের কোণে গা এলাইয়া দিয়া পশুপতি ফোঁস করিয়া ফেলিল একটা নিঃশ্বাস। তারপর নিজেই মিস্টার দের পকেটে হাত ঢুকাইয়া মোটা একটা সিগার সংগ্রহ করিয়া সাদা ধবধবে দাঁতে কামড়াইয়া ধরিল। মিস্টার দে একগাল হাসিয়া বললেন, যাক। কি যে তাহার যার অনুমতি পাইল বোঝা গেল না। হয়তো গণপতির দুর্ভোগ, নয়তো অসংখ্য মানুষের পাগলামি ভরা দিনটা, আর নয়তো পশুপতি যে সিগারটা ধরিয়াছে তাই। গণপতি পাংশু মুখ করিয়া একবার তাহার মুখের দিকে চাহিল, তারপর তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল বাহিরের দিকে। মানুষের অনুভূতির জগতে রীতি হয়তো এরকম মুড়িমুড়কির একদর। জীবন ফিরিয়া পাইয়া তার নিজেরও তেমন উল্লাস হইল কই। জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর চেয়ে শতগুণে উত্তেজিত করিয়াছে, নিবিড় শান্তি দিয়াছে, আনিয়া দিয়াছে দীর্ঘস্থায়ী মনোরম উপভোগ। সুদীর্ঘ ভবিষ্যৎ ব্যাপিয়া বাঁচিয়া থাকিবার অত্যার্পিত অধিকারটা যতভাবে যত দিক দিয়াই সে কল্পনা করিবার চেষ্টা করুক, জ্যোৎস্নালোকে ছাদে বসিয়া রমার সঙ্গে 1 মিনিট কথা বলিবার কল্পনা তার থেকে কত ব্যাপক, কত গাঢ়তর রসে রসালো। 2 ভাইকে বাড়ির দরজায় নামাইয়া দিয়া মিস্টার দে চলিয়া গেলেন। তখন ঝমঝম করিয়া বৃষ্টি নামিয়াছে। বারান্দার সিঁড়িতে
বাড়ির সকলে ভিড় করিয়া দাঁড়াইয়া ছিল। বৃষ্টি না নামিলে হয়তো প্রতিবেশীরাও অনেকে আসিত। গণপতি নামিয়া প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করিবে। পিসিমা তাই সে পর্যন্ত ধৈর্য ধরিয়া রহিলেন। গণপতির প্রণাম শেষ হইতেই তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া হু হু করিয়া উঠিলেন কাঁদিয়া। এই কান্না অবশ্য অপ্রত্যাশিত নয়। সকলে জানিত পিসিমা এমনইভাবে কাঁদিবেন, তাই খানিকক্ষণ সকলেই চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া তাহাকে কাঁদিতে দিল। গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জাবোধ হইতেছিল। বাড়ি আসিবার জন্য মিস্টার দের গাড়িতে উঠিয়া কাঁদিবার যে জোরালো ইচ্ছা তাহার হইয়াছিল, হঠাৎ কখন তাহা লোপ পাইয়া গিয়াছে। নিজেকে লুকাইতে পারিলে এখন যেন সে বাঁচিয়া যায়। নিজের বাড়িতে আপনজনের বেষ্টনীর মধ্যে ক্রন্দনশীল পিসিমার বক্ষলগ্ন হইয়া থাকিবার সময় জেলখানায় তাহার সেই নিবৃত সেলটির জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হইয়া উঠিয়াছে। মনে হইতেছে আরও কিছুক্ষণ এমনইভাবে কাটিলে তার মাথার মধ্যে একটা কিছু ছিঁড়িয়া যাইবে। আর কেউ কাঁদিতেছে না দেখিয়া পিসিমা একটু পরে আত্মসংবরণ করিলেন। তখন পশুপতির স্ত্রী পরিমল বলিল, কি চেহারা হয়েছে ঠাকুরপো তোমার? গণপতি গলা সাফ করিয়া মৃদু একটু হাসিয়া বিনয়ের সঙ্গে বলিলেন, আর চেহারা, যার জীবন যাইতে বসিয়াছিল চেহারা দিয়ে সে কি করিবে? এই কথাটাই গণপতি এমনইভাবে বলিতে চাহিয়াছিল, কিন্তু শুনাইল অন্যরকম। মনে হইল বৌদির স্নেহপূর্ণ উৎকণ্ঠা জবাবে সে যেন ভারী রূঢ় একটা দ্রোতা করিয়াছে। গণপতিও হঠাৎ তাহা খেয়াল করিয়া মনে মনে অবাক হইয়া গেল। এমন শুনাইল কেন কথাটা? রোগ হইয়া যার জীবন যাইতে বসে সে ভালো হইয়া উঠিলে এমনইভাবে যখন কেহ তার চেহারা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে তখন অবিকল এমনইভাবেই তো জবাব দিতে হয়। চেহারা কেন খারাপ হইয়াছে উভয় পক্ষেরই যখন তাহা জানা থাকে, চেহারা সম্বন্ধে এই তখন বলিবার রীতি। অথচ আজ এই কথোপকথন তার এতগুলি আপনজনের কানে গিয়া আঘাত করিয়াছে। কারণটা গণপতি যেন বুঝিতে পারিল, রোগে যে রোগা হয় চেহারা খারাপ হওয়ার অধিকার তার আছে, সেটা তার দোষ নয়। কিন্তু খুনের দায়ে যে জেলে গিয়া রোগা হইয়া আসিবার অধিকার এই জগতে কারোর তো নাই। সে তো পাপের ফল, অন্যায়ের প্রতিক্রিয়া। তার দুর্বল দেহ পাংশু মুখ যে শুধু এই কথাটাই ঘোষণা করিতেছে অতি লজ্জাকর একটা খুনের দায়ে সে পুলিশের হাতে ধরা পড়িয়াছিল। মাথাটা ঘুরতেছিল। গণপতি একবার বিহ্বলের মতো সকলের মুখের দিকে চাহিয়া দেখিল। এতক্ষণে তাহার চোখ পড়িল রমার দিকে, আর সকলে তাহার চারিদিকে ভিড় করিয়া আসিয়া দাঁড়াইয়াছে। কিন্তু রমা আসে নাই। পাশে লাইব্রেরি ঘরে ঢুকিবার দরজার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া অনেক দূরে দীর্ঘ ব্যবধানে চাহিয়া থাকিতে থাকিতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়িতে লাগিল, তারপর লুপ্ত হইয়া গেল অন্ধকারে।